হ্যালো ফ্রেন্ড, ডিটি কোচিংয়ের সকলকে স্বাগত। WBSSC SLST বাংলা ব্যাকরণ থেকে আলোচনায় আমরা আলোচনা করছি বিগত সালের প্রশ্ন সম্পর্কে। দেখো, বিগত সালে কেমন ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে এই সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে কেমন প্রশ্ন এবারের পরীক্ষায় আসতে পারে। এই সম্পর্কে ধারণাটা থাকা খুবই প্রয়োজন। আমরা ইতিহাস থেকে যেমন শিক্ষা নিই, ঠিক একইভাবে এখানে বিগত যে ব্যাকরণের প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির উত্তর সমাধানের মাধ্যমে আমাদের যেমন একদিকে ব্যাকরণ সম্পর্কিত ধারণা স্পষ্ট হবে, পাশাপাশি কেমন প্রশ্ন এসে থাকে সেই সম্পর্কেও ধারণা স্পষ্ট হবে। আমরা পূর্বের পর্বে আলোচনা করেছি বিগত সালের বাংলা ব্যাকরণ থেকে 2000 এবং 2001 সালের প্রশ্নগুলি। আজ এই পর্বে আমরা আলোচনা করব 2002 সাল এবং 2003 সালের বাংলা ব্যাকরণের প্রশ্নগুলি। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, প্রশ্ন রয়েছে 2002 সালে। এখানে যে প্রশ্নগুলির ধরন আমরা পূর্বেও জানিয়েছি, সেই একইভাবে জানিয়ে দিই যে এই সময় কিন্তু MCQ প্রশ্ন আসতো না, প্রশ্ন হতো SAQ। এবার বিষয় হলো, অনেকের মনে হতে পারে যে SAQ প্রশ্ন, তাহলে এখানে আমাদের এগুলো থেকে সেরকম না দেখলেও চলবে, কিন্তু বিষয়টা ভুল। কারণ SAQ প্রশ্ন থেকে অনায়াসে MCQ প্রশ্ন করা যায়। কেমন প্রশ্ন আসতো এটাই মূলত বিষয়, সেই জন্য যেমন দেখা প্রয়োজন, পাশাপাশি এই প্রশ্নগুলোর উত্তর সমাধানের মাধ্যমে ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান আরও স্পষ্ট হবে। চলো আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই। এখানে প্রশ্ন রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে প্রথমে প্রশ্ন রয়েছে এ কলমে লেখা হয় না। এ কলমে লেখা হয় না অর্থাৎ এ কলমের দ্বারা লেখা হয় না। দ্বারা দিয়া যদি হয় তাহলে এটির উত্তর হবে করণ কারক, অর্থাৎ এর উত্তর হবে করণ কারকে। কলমে, কলমে অর্থাৎ এ বিভক্তি। এইভাবে উত্তরগুলো সমাধান করতে হবে। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে এ কলমে কালি নেই। দেখো, এ কলমে কালি নেই, কোথায় কালি নেই? আমরা যদি প্রশ্ন করি কোথায় কালি নেই, কলমে অর্থাৎ কবে, কোথায়, কখন, উত্তর হবে অধিকরণ কারক। অধিকরণ কারক। অধিকরণ কারকে বিভক্তিটি কি হবে? কলমে অর্থাৎ এ বিভক্তি। দ্বিতীয় প্রশ্নটি হলো কোনটি কি জাতীয় শব্দ? দেখো, প্রথমটি রয়েছে কৃষ্ণ, তারপরে রয়েছে কেষ্ট, তারপরে রয়েছে কানাই। কৃষ্ণ, এই কৃষ্ণ শব্দটি হলো তৎসম শব্দ। এই কৃষ্ণ শব্দটি হলো তৎসম শব্দ, অর্থাৎ যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে তৎসম শব্দ বলে। তৎসম অর্থাৎ সংস্কৃতের মতো বা সংস্কৃতের সমান। আমরা এই তৎসমের সংজ্ঞা বলতে পারি যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় এসেছে, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ। এবার রয়েছে কেষ্ট। এই কেষ্ট, এটা এসেছে কৃষ্ণ থেকে হয়েছে কেষ্ট, অর্থাৎ কৃষ্ণ, এই তৎসম শব্দটি বাংলা শব্দ ভাণ্ডারে ছিল। এটি দীর্ঘদিন ব্যবহৃত হতে হতে লোকমুখে পরিবর্তিত হয়ে গেছে কেষ্ট, অর্থাৎ এটাকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ অর্থাৎ অর্ধেকভাবে তৎসমের সমান। তৎসম বলতে সংস্কৃত। এটা সংজ্ঞাটা হবে না, যে সমস্ত শব্দ, আমরা এই প্রসঙ্গে এগুলো আলোচনা করে নিচ্ছি প্রত্যেকটা সংজ্ঞা, যে সমস্ত শব্দ তৎসম থেকে সরাসরি বা অবিকৃতভাবে বাংলা ভাষায় এসেছে এবং আসার পর লোকমুখে পরিবর্তিত বা বিকৃত হয়েছে, সেই সমস্ত শব্দকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কানাই। এই কানাই শব্দটি মূলত প্রথমে কৃষ্ণ, তারপর সেখান থেকে হয়েছে কনহা, তারপর হয়েছে কানাই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি
যে তৎসমে ছিল কৃষ্ণ, তারপর পরিবর্তিত হয়েছিল কণ্হ। এই পরিবর্তনটি হচ্ছে প্রাকৃতের স্তরে হয়েছে, আর তারপর সেখান থেকে বাংলা ভাষায় হয়েছে, এইটি হলো বাংলা ভাষা, যেটা হচ্ছে কানাই। এই যে রূপটা, এটি কোন জাতীয় শব্দ? একে বলা হবে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ, তদ্ভব বলতে বোঝায় তদ্ভব অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। প্রত্যেকটার অর্থ এবং সংজ্ঞা কিন্তু তোমাদের দেখে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তদ্ভব শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত থেকে উৎপন্ন। এবার এর সংজ্ঞাটা আমরা কি বলবো? এই উদাহরণটা দেখলেই আমরা স্পষ্টভাবে পুরো সংজ্ঞাটা বলতে পারবো না। যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যাত্রা শুরু করে প্রাকৃতের মাধ্যমে নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলিকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন মৃত্তিকা থেকে মট্টিয়া থেকে মাটি, হস্ত থেকে হত্থ থেকে হাত। তোমাদের জন্য আমি রাখছি, তোমরা অবশ্যই কমেন্টে একটি তদ্ভব শব্দের উদাহরণ দেবে। তোমরা নিচে কমেন্টে একটি তদ্ভব শব্দের উদাহরণ দেবে। পাশাপাশি আমি তোমাদের জন্য একটি প্রশ্ন রাখছি, সেই প্রশ্নটি হলো এই নেমন্তন্ন এই শব্দটি বাংলার শব্দভাণ্ডারের কোন শ্রেণীর শব্দ? এই দুটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তৃতীয় প্রশ্ন রয়েছে কৃত প্রত্যয় কাকে বলে? দেখো, বাংলা প্রত্যয় থেকে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় বা এর আরেকটি নাম রয়েছে, সেটি হলো ধাতু প্রত্যয়। কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়। কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়ের সংজ্ঞাটি কি হবে? সংজ্ঞাটি হবে ধাতুর পরে যে প্রত্যয় যোগ করে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে কৃত প্রত্যয় বলে। অর্থাৎ ধাতুর পরে যদি যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়, আর শব্দের পরে যদি যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। আমরা উদাহরণ দিই। উদাহরণ হবে কৃ ধাতু তব্য সমান কর্তব্য। দ্বিতীয় উদাহরণটি হলো কৃ ধাতু অনীয়। কৃ ধাতু অনীয় সমান হবে করণীয়। এইভাবে তোমরা অবশ্যই কৃত প্রত্যয় এবং তার আরও কিছু উদাহরণ দেখে রাখবে। আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। এখানে রয়েছে বিলাতি থেকে বিলিতি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে প্রযুক্ত হয়েছে এবং সেই নিয়মের সংজ্ঞা দাও। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি বি লা তি, অর্থাৎ হস্যই বি লা আ, অর্থাৎ স্বরধ্বনিগুলো আমরা দেখছি, আর তিতে রয়েছে আবার হস্যই। আবার এখানে যখন আমরা করেছি বি লি তি, দেখতে পাচ্ছি হস্যই হস্যই এবং হস্যই, অর্থাৎ তিনটাই হস্যই হয়ে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি যে এখানে যে বিষয়টি ঘটেছে সেটি হলো স্বর সঙ্গতি হয়েছে। কি হয়েছে না, স্বরের সঙ্গতি হয়েছে। কিন্তু কোন স্বরসঙ্গতি হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝের স্বরটি পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এটি হলো মধ্যগত স্বরসঙ্গতি। এটি কোন ধরনের পরিবর্তন হয়েছে না, মধ্যগত স্বরসঙ্গতি এখানে ঘটেছে। এই মধ্যগত স্বরসঙ্গতির যদি সংজ্ঞা আমরা দিই তাহলে সংজ্ঞাটি হবে, এই উদাহরণ থেকে তোমরা অনায়াসে সংজ্ঞাটি নিরূপণ করতে পারবে। দেখো, দুপাশের দুটি স্বরধ্বনির প্রভাবে, দুপাশের দুটি স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনিটি পরিবর্তিত হয়ে যদি
একই বা কাছাকাছি ধ্বনিতে পরিণত হয়, কাছাকাছি ধ্বনিতে পরিণত হয় তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। বিষয়টা কি না, আমাদের জিহ্বা যেটা আমরা যখন উচ্চারণ করি, তোমরা নিশ্চয়ই আশা করি ব্যাকরণের এই যে আমাদের মৌলিক স্বরধ্বনিগুলো রয়েছে সেই মৌলিক স্বরধ্বনিগুলো সম্পর্কিত জানো, যে ই, এ, এ, আ, আ, অ, ও, উ, অর্থাৎ এই দুটো যখন আমরা উচ্চারণ করছি জিহ্বা সর্বোচ্চ উঁচু অবস্থায় থাকে, আবার যখন আ উচ্চারণ করছি জিহ্বা নিম্নে থাকে। তো এইভাবে আমাদের এই উচ্চারণ করার সময় যদি আমরা দেখি বি, দেখো এখানে হস্যই, জিহ্বা একদম উপরে চলে গেছে। আবার ল, এই লয়ে আকার দেওয়া আছে আ, তখন জিহ্বা একদম নিচে চলে আসছে, একদম উপর থেকে নিচে, তারপর আবার উপরে যাচ্ছে। তো এই যে মানে অসুবিধাটা, অর্থাৎ উচ্চারণ করার ক্ষেত্রে এই অসুবিধাটা কাটিয়ে তোলার জন্য মূলত এই স্বরসঙ্গতি, এখানে আমাদের জিহ্বার এই কষ্ট লাঘব করার জন্য পরবর্তীতে আমরা বিলাতি থেকে বিলিতি করে নিয়েছি এবং তিনটায় হস্যই করে নিয়েছি। এইভাবে যখন পরিবর্তিত হয়, অর্থাৎ ধ্বনি সমধ্বনিতে বা কাছাকাছি ধ্বনিতে, কাছাকাছি ধ্বনি বলতে এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি হস্যই আর আ ছিল, কিন্তু দুটোই হস্যই হয়ে গেল। এটা না হয়ে অনেক সময় হতে পারে এ হতে পারে, অর্থাৎ কাছাকাছি, জিহ্বা একটু নিচে নামলো, খুব একটা নিচে নামলো না। তো এইভাবেও উদাহরণ তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে যে পরিবর্তনগুলো হয়ে থাকে তাদেরকে বলা হয় স্বরসঙ্গতি। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, অঘোষ বর্ণ কাকে বলে? অঘোষ বর্ণ, অঘোষ বর্ণ কাকে বলে এবং উদাহরণ দাও, পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখো, প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয়, প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের, সম্পূর্ণ লিখছি না, প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণে কণ্ঠস্বর অনেক সময় মৃদু হয়। এই কণ্ঠস্বর মৃদু হওয়ার কারণ হচ্ছে গিয়ে স্বরতন্ত্রীর কম্পন হয় না। আমরা যখন উচ্চারণ করি, সে উচ্চারণ করার সময় প্রতিবর্গের এই প্রথম দ্বিতীয় বর্ণের উচ্চারণে কণ্ঠস্বর মৃদু হয়, কারণ স্বরতন্ত্রীর কম্পন হয় না। সেই কারণে এই ধ্বনিগুলিকে অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ বলে। যেমন ধরো ক বর্গ, ক বর্গের ক, খ, এই ক খ তুলনায় ঘ, গ, ঘ, এখানে কণ্ঠস্বর গম্ভীর হচ্ছে, অর্থাৎ এই দুটো হলো অঘোষ আর এই দুটো হলো সঘোষ। প্রতিবর্গের প্রথম দ্বিতীয় হলো অঘোষ ধ্বনি। চ বর্গ, এই চ বর্গের ঠিক একইভাবে চ, ছ, ট বর্গ ট, ঠ, এইভাবে প্রত্যেকটি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হলো অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ। কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় কণ্ঠস্থ যে স্বরতন্ত্রী রয়েছে তার কম্পন হয় না এবং কণ্ঠস্বর মৃদু হয়, এই কারণে এগুলোকে অঘোষ বর্ণ বলে। নেক্সট, সমীকরণের সংজ্ঞা দাও। সমীকরণের আরেকটি নাম রয়েছে। অনেকে এই সমীকরণ নামটি দেখে ভাবতে পারে যে এটা আবার কি, এটা কোনো অঙ্কের বিষয় কি না। না, এই সমীকরণ, একে আমরা যে নামে বেশি চিনি সেটি হলো সমীভবন। সমীভবনের সংজ্ঞা দাও। দেখো এর সংজ্ঞাটা হবে, সংজ্ঞাটা প্রথমে আমরা নিরূপণ করি, সংজ্ঞাটা লিখে দিই না, শব্দের মধ্যে পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত, শব্দের মধ্যে অবস্থিত একটি অপরটির প্রভাবে
বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে পরিবর্তিত হলে তাকে সমীভবন বা সমীকরণ বলে। দেখো, শব্দের মধ্যে পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত দুটি বিষম ব্যঞ্জনধ্বনি যখন একটি অপরটির প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে যায় এবং পরিবর্তিত হয়ে যেটি আসল লক্ষ্য সেটি হলো সমধ্বনিতে পরিণত হয়, তখন তাকে বলে সমীভবন। ধরো, পদ্ম থেকে পদ্ম, এখানে দ আর ম ছিল, হয়ে গেল দুটি দ, অর্থাৎ উচ্চারণ করতে ঠিক একইভাবে যেমন স্বরধ্বনির কাছাকাছি স্বরধ্বনি উচ্চারণ করতে সুবিধা হয়, ঠিক তেমনি কাছাকাছি ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে অনেক সুবিধা। সেই জন্য এই যে দ এবং ম, এই যে উচ্চারণ করার যে অসুবিধাটা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা কি করেছি না পদ্ম থেকে করেছি পদ্ম, অর্থাৎ দুটোই দ দ করে দিয়েছি। আমরা এই সমীভবনে জানি যে এই সমীভবনকে পরবর্তীতে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, এর তিনটি ভাগ রয়েছে। সেই তিনটি ভাগ হলো প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং মধ্যগত বা অন্যান্য সমীভবন। তো প্রগত অর্থাৎ যেখানে আমাদের এটাই উদাহরণটা হলো প্রগত, যেখানে আমাদের এই প্রথম স্বরধ্বনির প্রভাবে পরের স্বরধ্বনি পরিবর্তিত হবে, সেটি হলো প্রগত স্বরসঙ্গতি। আবার পরাগতর উদাহরণ একটা দিই, যেমন গল্প থেকে গপ্প, এখানে দেখতে পাচ্ছি যে এই পরের প্রভাবে প্রথমের ধ্বনি লটি পরিবর্তিত হয়ে দুটি হয়ে গেছে, অর্থাৎ পরের প্রভাবে প্রথমেরটি পরিবর্তিত হলে সেটি হলো পরাগত সমীভবন। এবং যখন আমরা আরেকটা উদাহরণ দিই, বৎসর থেকে বৎসর, অর্থাৎ এখানে খণ্ডত্ব এবং দন্তস্ব এই দুটোই একে অপরের দ্বারা পরিবর্তিত হয়ে গেছে, এই কারণে এটি অন্যান্য সমীভবন। যেখানে এইভাবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হবে তাকে আমরা বলবো সমীভবন বা সমীকরণ, আর যেখানে আমরা স্বরধ্বনির পরিবর্তন দেখব অনেকটা এভাবেই, তখন তাকে আমরা বলবো স্বরসঙ্গতি। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। অভিশ্রুতি বলতে কি বোঝায়? অভিশ্রুতি, দেখো, অপিনিহিতি নিশ্চয় তোমরা জানো, অপিনিহিতির পরের স্টেপ হলো অভিশ্রুতি। অপিনিহিতি কাকে বলে না শব্দের মধ্যে অপিনিহিতি, আগে এটা একটু দেখে নিই, অপিনিহিতিটা জানাটা খুবই প্রয়োজন। অপিনিহিতি শব্দের মধ্যে যুক্ত রস্যই বা রস্যৌ, মানে হস্যই বা হস্যৌ, ভালো কথায় এই যেখানে উচ্চারণ করার কথা তার পূর্বে উচ্চারণ করে ফেলা রীতিকে অপিনিহিতি বলে। অর্থাৎ কোরিয়া থেকে কইরা, আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এই হস্যইটা আগে চলে এসেছে, এই রয়ের আগে চলে এসেছে, এই কারণে এখানে অপিনিহিতি হয়েছে। এবার এর পরের স্টেপ হলো অভিশ্রুতি, এবং সেই অভিশ্রুতির ফলে কোরিয়া কইরা থেকে করে। সংজ্ঞাটি কি হবে না, সংজ্ঞাটি আমরা লিখি, অপিনিহিতি জাত হস্যই বা হস্যৌ, অপিনিহিতি জাত এই হস্যই বা হস্যৌ পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে এক প্রকার সন্ধিতে মিলিত হলে এবং তার প্রভাবে পরবর্তী স্বরের সঙ্গতি বা বিকৃতি ঘটলে তাকে
অভিশ্রুতি বলে। এইভাবে অভিশ্রুতি হয়। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আরেকটি তোমরা অভিশ্রুতির উদাহরণ দেবে, অর্থাৎ উদাহরণ চাইছি অভিশ্রুতির। যারা ভিডিওটি দেখছো এই পর্যায়ে এসে অবশ্যই একটি অভিশ্রুতির উদাহরণ দাও। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, নেক্সট প্রশ্ন বলতে আবার আমাদের একটি নতুন সালে যেতে হবে। দেখো বিগত সালের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, আশা করি তোমাদের দেখতে পাচ্ছ যে কেমন প্রশ্ন আসতো এবং সেই প্রশ্নের ধরন কেমন এবং সেখান থেকে কেমন উত্তর হওয়া প্রয়োজন ছিল। অর্থাৎ এখন যেভাবে প্রশ্ন এসে থাকে এমসিকিউতে, তার তুলনায় সাধারণভাবে অনেকটা সহজ প্রশ্ন বলা যেতে পারে বিগত সালে কিন্তু আসতো। এবার 2003 সালে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্ন এবং তার উত্তরগুলি আমরা সমাধান করি। এখানে প্রশ্ন রয়েছে, চিহ্নিত পদগুলির পদ নির্দেশ করুন ও পদান্তর করুন। অর্থাৎ কোনটি কোন পদ এবং সেই পদটি পরিবর্তন করতে হবে, অর্থাৎ বিশেষ্য থাকলে বিশেষণ করতে হবে। দেখো এখানে রয়েছে পরাজিত। এই পরাজিত এটি হলো বিশেষণ পদ, এটি বিশেষণ পদ। এটিকে আমাদের বিশেষ্য পদে পরিবর্তিত করতে হবে। পরাজিত বিশেষ্য পদ হবে পরাজয় বিশেষ্য পদ। এরপর রয়েছে পক্ষ। এই পক্ষ শব্দটা হলো বিশেষ্য, পক্ষ শব্দটি হলো বিশেষ্য। এই পক্ষ থেকে হবে বিশেষণে পাক্ষিক, পাক্ষিক এটি হলো বিশেষণ। এরপর কপটতা। এই কপটতা, এটা কপটতা হবে। এই কপটতা এটি হলো বিশেষণ। এখান থেকে এটির বিশেষ্য হবে কপট, এটি হলো বিশেষ্য। নেক্সট অভিযোগ। এটি বিশেষ্য, সেই অভিযোগ থেকে অভিযুক্ত, অর্থাৎ এটি হলো বিশেষণ। এইভাবে পদ পরিবর্তন আসতো এবং পদ পরিবর্তন করতে হতো। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, চিহ্নিত পদগুলির প্রকৃত প্রত্যয় নির্দেশ করুন, নির্ণয় করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পদ রয়েছে, সেটি হলো প্রস্থান, আরেকটি পদ রয়েছে বঞ্চিত। এই দুটি পদের প্রকৃত প্রত্যয় অর্থাৎ প্রত্যয় নিরূপণ করতে হবে। এই প্রস্থান, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে প্র উপসর্গ, প্র উপসর্গ, স্থা ধাতু, অন, প্রস্থান। আবার এই বঞ্চিত শব্দে, এই বঞ্চিত শব্দটিতে রয়েছে বঞ্চ ধাতু যুক্ত, পঞ্চ ধাতু ইত, বঞ্চিত। তো এই দুটি প্রত্যয় এখানে দেওয়া ছিল। পূর্বে যেভাবে প্রত্যয়ের জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হতো, কারণ যে কোনো এরকম শব্দ দেওয়া থাকতো এবং সেটিকে প্রত্যয় নিরূপণ করতে হতো। এখন যেমন একটা প্রত্যয় দেওয়া থাকে এবং সেখানে এমসিকিউ, এবং তার যেহেতু সেখানে আমরা একটা উত্তরটা পাই তুলনামূলক, তো সেই জন্য প্রত্যেককে বলবো, কিন্তু পূর্বে এইভাবে যে প্রশ্নগুলো হতো সেই প্রশ্নগুলোতে প্রত্যয়ের প্রশ্নে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এটা একটু হলো ওটা জটিল বিষয় ছিল, কারণ প্রত্যয়টা নিরূপণ করতে হতো, এখানে নিরূপণ করে দেওয়া থাকে। তো যাই হোক, সেখানে সিলেক্ট করতে হয়। এখন 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে রয়েছে প্রথমে রামানুজ, রামানুজ অর্থাৎ রামের অনুজ, রামের অনুজ, রামের কার অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস। শব্দ বিন্যাস, এখানে রয়েছে শব্দ বিন্যাস। যে বিভক্তিগুলো যোগ্য হয়েছে সেই বিভক্তিগুলোকে বাদ দিতে হবে, কারণ না হলে করা যাবে না। শব্দ বিন্যাস কি হবে? শব্দ কে বিন্যাস, কখনোই শব্দের বিন্যাস হবে না, শব্দ কে বিন্যাস অর্থাৎ কে, এটি হলো কর্ম তৎপুরুষ সমাস। তো এইভাবে বাংলা ব্যাকরণের প্রশ্নগুলি, আর প্রশ্ন নেই,
আমাদের এই যে প্রশ্নপত্রটি ছিল অর্থাৎ 2003 সালে তোমরা যদি দেখো তুলনামূলক বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন কিছু কম এসেছিল। তো এইভাবে আমরা প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর নিরূপণ করলাম। তোমরা অবশ্যই জানাবে তোমাদের এই আলোচনাটি কেমন লাগলো। আমরা এই যে আলোচনাটি করলাম এটি দ্বিতীয় পর্ব। পূর্বের পর্বে আমরা পূর্বের যে পর্বগুলো ছিল অর্থাৎ 2000 এবং 2001 সাল, এই দুটো সাল আমরা আলোচনা করেছি। যারা দেখোনি আশা করছি এন্ড স্ক্রিনে ভিডিওটি চলে এসেছে, তারা অবশ্যই সেই আলোচনাটি দেখে নাও। আমরা এর পরবর্তী পর্বে এরপরে আমরা 2004 এবং 2005 বা আরও যদি বেশি এর সাথে যোগ করা যায়, আমরা চাইছি না খুব বেশি একটা দীর্ঘ হোক আলোচনাটা। আমরা এইভাবে এক একটি পর্বে এই সালগুলোকে আলোচনা করব এবং এতে তোমাদের ব্যাকরণ সম্পর্কিত ধারণাগুলো আরও স্পষ্ট হবে। এই প্রসঙ্গে পাশাপাশি জানিয়ে দিই, আমাদের লাস্ট যে মাসটি রয়েছে এই এক মাসের প্রস্তুতিতে একটি কোর্স আমরা নিয়ে এসেছি। সেই কোর্সে যেমন বাংলা ব্যাকরণ আলোচনা হবে, তেমনি বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুষঙ্গ, টেক্সট সমস্ত বিষয়গুলো এই কম সময়ের মধ্যে খুব বেশি ক্লাস দিয়ে সমস্ত বিষয়টি আলোচনা করে তার নোটস দেওয়া হবে। তো যারা চাও, এখনও যারা চাইছো যে একটা ক্লাসে যুক্ত হয়ে শেষ মুহূর্তের এই প্রস্তুতিটাকে একটু বেশ ভালোভাবে করে নিতে, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো। তারা আমাদের নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, আমরা সমস্ত ডিটেলস এখানে জানিয়ে দেবো। পাশাপাশি আমাদের আরেকটি মক টেস্টের ব্যাচ শুরু হচ্ছে, সেখানে শুধুমাত্র মক টেস্ট হবে। সপ্তাহে মোটামুটি 4টি মক টেস্ট তোমাদের জন্য নেওয়া হবে এবং সেই মক টেস্টগুলি আলোচনা করা হবে, প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে আলোচনা করে দেওয়া হবে। যারা যুক্ত হতে চাও তাদেরও বলবো এই নিচে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, এই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা সেখানে জানিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।